ক্যালিকার্ভের কাছে উপস্থাপন করি, তখন ক্যালিকার্ভ এমন একটা ভাব করে যেন সে শোনেই নাই, সে এটার প্রতি কোনো গুরুত্বই দেয় নাই, কিন্তু ভিতরে ভিতরে সে এটার প্রতি অনেক গুরুত্ব থাকে। একজন অসহায় ব্যক্তিও যদি তার কাছে কিছু বলে, তো দেখা গেছে সে কি করবে, শোনার ব্যাপারে খুব একটা গুরুত্ব দিবে না, মনে হবে যেন সে তাচ্ছিল্য করছে, গুরুত্ব দিচ্ছে না। তো শেষে বলবে, দেন আপনার ঠিকানাটা দেন, আপনি আপনি কোথায় থাকেন, কি করেন, ঠিকানাটা নিয়ে চলে যাবে বা স্থান লিভ করবে। পরবর্তীতে সে তার সাধ্যমতো ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য পরবর্তীতে তার খোঁজ নেবে বা তাকে সাধ্যমতো সাহায্য করবে। কিন্তু প্রথমে শোনার সময় এমন একটা ভাব করবে যে সে কিছু শুনতেছেই না, সে কিছু গুরুত্বই দিচ্ছে না। এই বিষয়টা কিন্তু ক্যালিকার্ভের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা মনে রাখার চেষ্টা করি। এরা অসুস্থতার শুরুতে চিকিৎসা নিতে আসে না। আমরা কিভাবে বুঝবো যে আপনার এই সমস্যাটা কতদিন যাবত? না ডাক্তার সাহেব, এই সমস্যাটা অনেক দিন যাবত। অনেক রোগী আছে একটু সমস্যা, নরমাল বিষয়, নরমাল কোনো সমস্যা, আসলে কোনো প্রবলেম না, তারপরেও ডাক্তারের কাছে চলে আসে। কিন্তু ক্যালিকার্ভ অসুস্থতার শুরুতেই চিকিৎসা নিতে আসবে না, অনেক পরে আসবে। ছোটখাটো অসুখকে সে প্রায় উপেক্ষা করেন, ছোটখাটো রোগ ব্যাধি বা অসুখ বিসুখ এগুলোকে সে উপেক্ষা করেন, এটাকে সে গুরুত্ব দেন না। এটা রোগীলিপি করার সময় তার কথার ভিতর থেকেই ভেসে আসবে। আমরা একটু দূরদর্শিতার সাথে চেষ্টা করলে আমরা এটি বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো অবস্থা জটিল বা কষ্টকর হয়ে গেলে আসতে বাধ্য হন। আমরা বলতেছিলাম যে ক্যালিকার্ভের রোগীরা অনেক অভিজ্ঞতা সম্পন্ন হয়, সহজে আবেগ আপ্লুত হন না, ভিতরে ভিতরে সে আবেগ আপ্লুত হন, সুখ দুঃখের ভাগিদার হন, কিন্তু প্রকাশ করেন না। আর বলছিলাম যে অসুস্থতার শুরুতে তারা চিকিৎসা নিতে আসে না, ছোটখাটো অসুখকে প্রায় উপেক্ষা করেন, অবস্থার জটিলতা বা কষ্টকর হয়ে গেলে আসতে বাধ্য হন, কিন্তু তথ্য কম দেন। যখন ডাক্তার রোগীলিপি করবে, আমাদের মতো হোমিওপ্যাথদের কাছে আসবে, তখন তিনি তথ্য কম দিবেন বা কোনো কিছু জিজ্ঞেস করলে হু হা এরকম করে উত্তর দিবেন, তথ্য দিতে চাইবেন না। এটি কিন্তু ক্যালিকার্ভের একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। যারা আমরা রোগীলিপি করব, যারা আমরা রোগীলিপি করি, সেই সময় এই বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করব। বিশেষ করে সে ঘাড় কাত করে উত্তর দিতে পারে। ক্যালিকার্ভের রোগীকে এবং এর রোগগুলিকে বোঝা খুবই মুশকিল। ক্যালিকার্ভের রোগীকেও বোঝা মুশকিল, এর রোগগুলোকেও বোঝা খুবই মুশকিল। মোহাম্মদ কেন্ট সাহেব বলেন, ক্যালিকার্ভের রোগীকে পর্যবেক্ষণ করা কঠিন এবং এই ওষুধটার বর্ণনা করাও কঠিন। জর্জ ভিতলকাসের মতো ডাক্তার পর্যন্ত বলেছেন এটা বোঝা কঠিন, অর্থাৎ ক্যালিকার্ভ বোঝা কঠিন। ক্যালিকার্ভের রোগীকে বোঝা খুব কঠিন। আমরা সামনের দিকে আরো গেলে আমরা বুঝতে পারবো। আমরা বলতেছিলাম যে মোহাম্মদ কেন্ট সাহেব বলেছেন ক্যালিকার্ভের রোগীকে পর্যবেক্ষণ করা কঠিন এবং ঔষধটার বর্ণনা করাও কঠিন, এবং জর্জ ভিতলকাসের মতো ডাক্তারও বলেছেন যে এটা বোঝা কঠিন। তো আমরা যাই, আরো আস্তে আস্তে সামনের দিকে যাই। এরা প্রায় ডিফরমিটিস অফ বোন, অর্থাৎ অঙ্গ বিকৃতির সমস্যায় ভোগেন, অফ স্পাইন অফ জয়েন্ট, অর্থাৎ স্পাইনের সমস্যায় ভোগে, জয়েন্টের সমস্যায় ভোগে। এই অঙ্গ বিকৃতি যেটা আমরা বলতেছিলাম, যে তার এই যে ডিফরমিটিস অফ বোন বা অফ স্পাইন অফ জয়েন্ট প্রভৃতি অসুখে আক্রান্ত হয়। জর্জ ভিতলকাস বলেছেন ক্যালিকার্ভ ইজ অলমোস্ট স্পেসিফিক ফর ডিফরমেটিভ আর্থ্রাইটিস, অর্থাৎ আর্থ্রাইটিসে আমরা এটাকে প্রয়োগ করে দেখতে পারি। যে জর্জ ভিতলকাসও বলেছেন যে আমরা ক্যালিকার্ভকে আর্থ্রাইটিসের ক্ষেত্রে ব্যবহার করে দেখতে পারি। আসি আমরা এবার একটু অন্যদিকে যাই। ক্যালসিয়াম, অর্থাৎ ক্যালিকার্ভ, ক্যালিমিউর, ক্যালিসাল, ক্যালিফস, ক্যালিনাইট্রিক, ক্যালিব্রোম, ক্যালিআয়োড প্রমুখ যে ঔষধগুলো আছে বা ইত্যাদি ওষুধগুলো আছে, এদের ক্যালি গ্রুপ মানে এই ক্যালি গ্রুপের আত্মসচেতন এবং নীতিবান মানুষ হিসাবে ধরা হয়। অর্থাৎ ক্যালিকার্ভের পেশেন্টরা যদি আমরা
ক্যালি গ্রুপের, নট অনলি ক্যালি কার্ভের এবং ক্যালি গ্রুপের, এই ক্যালি গ্রুপের যে পেশেন্টরা আছে তারা খুব আত্মসচেতন হয় এবং নীতিবান মানুষ হিসাবে এদেরকে ধরা যায়, নীতিবান মানুষ হিসাবে এদেরকে ধরা যায়। ক্যালি গ্রুপের যারা পেশেন্ট তাদেরকে নীতিবান মানুষ হিসেবে ধরা যায়। এরা কথা দিলে কথা রাখে, এরা কথা দিলে কথা রাখে। আমরা একটু মনে রাখার চেষ্টা করি বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা সবাই জানি, তো জাস্ট তারপরেও আমরা আবার একটু নতুন করে মনে করা, স্মরণ করা, এরকম আর কি এর উদ্দেশ্য। তো তারা কথা দিলে কথা রাখে, তো এভাবে বলা যেতে পারে এ ম্যান অফ হিজ ওয়ার্ড। বিশ্বস্ততা বা বিশ্বস্ত, নির্ভরশীল, নীতিমান হবার কারণে ব্যক্তি জীবনে অনেক আবেগ দুঃখকে নির্মমভাবে অবদমন করতে হয়। এই বিষয়টা ক্যালি গ্রুপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলতেছিলাম যে ক্যালি গ্রুপের পেশেন্টরা বা ক্যালি গ্রুপের ব্যক্তিরা আত্মসচেতন হয় এবং নীতিবান মানুষ হিসাবে এদেরকে ধরা যায়। এরা কাউকে কথা দিলে কথা রাখে। বিশ্বস্ততা, নির্ভরশীলতা এবং নীতিবান হবার কারণে ব্যক্তি জীবনে অনেক আবেগ স্যার, আমাকে কি শোনা যাচ্ছে স্যার? জি শুনছি, এখন শুনছি। মাঝখানে ব্যক্তি জীবনের আবেগ এই জি পর্যন্ত জি, আপনি। হ্যাঁ আমি খেয়াল করছি যে আমি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, আমি সেই জায়গা থেকে আবার শুরু করছি। যে যে বিশ্বস্ততা, নির্ভরশীলতা এবং নীতিবান হবার কারণে ব্যক্তি জীবনে অনেক আবেগ বা দুঃখকে নির্মমভাবে অবদমন করতে হয় এই ক্যালি গ্রুপের পেশেন্টদের। এরা নেট্রামের মতো দুঃখকামী নয়, এরা নেট্রামের মতো দুঃখকামিতা এদের মধ্যে দেখা যায় না। কঠোর শ্রম দিয়ে এরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে চান। ক্যালি গ্রুপের যে পেশেন্টরা তারা কঠোর পরিশ্রম দিয়ে তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে চান। কাজ পাগল বলা যেতে পারে এদেরকে, কাজ পাগল মানুষ বলা যেতে পারে এদেরকে। এরা ব্যস্তবাগীশ নয়, অর্থাৎ খুব বেশি হারি টেন্ডেন্সি এদের মধ্যে কাজ করে না, ধীরে ধীরে কাজ করে এবং এগিয়ে যায়। এরা পরিবারের প্রতি আন্তরিক এবং যত্নশীল থাকে। এদেরকে ফ্যামিলি ওরিয়েন্টেড বলা যেতে পারে। এই জায়গাগুলো ক্যালিকার্ভের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা ক্যালিকার্ভের ব্যবহার যদি আমরা করতে পারি, অনেক অসাধ্য সাধন করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা বলতেছিলাম যে ক্যালিকার্ভ কঠোর পরিশ্রম দিয়ে তাদের নির্দিষ্ট লক্ষ্যে বা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চান। কাজ পাগল মানুষেরা, কিন্তু এরা ব্যস্ততার সাথে কাজ করে না, ধীরে ধীরে কাজ করে এবং ধীরে ধীরে এগিয়ে যায়। এবং পরিবারের প্রতি এরা খুব আন্তরিক থাকে, যত্নশীল থাকে, বা এদেরকে আমরা এক কথায় ফ্যামিলি ওরিয়েন্টেড বলতে পারি। ক্যালির বৈশিষ্ট্য হচ্ছে কি, প্রিন্সিপাল, ডিউটি, অর্থাৎ যে নীতিবান বা কর্তব্যপরায়ণ, অপটিমিজম বা অপটিমিস্টিকও বলা যেতে পারে। এরা আশাবাদী থাকে। এবং এদের আরেকটা বিশেষ অর্থ আমরা বুঝতে পারবো যে যখন কখনো তাদের বাচ্চাদের নিয়ে যদি তারা চেম্বারে আসে, বাচ্চা অসুস্থ হলে, তো এরা এই বাচ্চার অসুস্থতা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন হয়, অনেক বেশি অ্যাংজাইটি থাকে বাচ্চার অসুস্থতা নিয়ে। অর্থাৎ তারা ফ্যামিলি মেম্বার, শুধু বাচ্চা কেন, অর্থাৎ ফ্যামিলি মেম্বাররা কেউ অসুস্থ হলে তারা খুব বেশি, যে কি বলা যেতে পারে, আতঙ্কগ্রস্ত হয়ে যায়, খুব বেশি টেনশন ফিল করে, অস্থিরতা থাকে। এগুলো চেম্বারে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট তার চাইতে তার সাথে যারা থাকে তারা বেশি কি বলা যেতে পারে চিন্তা যুক্ত দেখা যেতে পারে তাদের, অর্থাৎ তারা সিরিয়াস হয় বিশেষ করে। আরো একটু শব্দ আছে আমি হয়তো করতে পারতেছি না। তো এবার আসি আমরা ক্যালি গ্রুপটা, তো আমরা বুঝলাম মোটামুটি ক্যালি গ্রুপটা নিয়ে আমরা কিছুটা সময় কথা বললাম। এবার আমরা আসি ক্যালির সাথে আরেকটা বিষয় রয়ে গেছে, কার্ভ। এখানে ক্যালির সাথে আরেকটি বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে কার্ভ বা কার্বনিকম। আমরা দেখি যে
ক্যালি আর কার্ভ দুইটাকে, ক্যালিকে তো আমরা আলাদা করে দেখলাম, এবার কার্ভের কাছে আমরা যাই। যেমন ক্যালকেরিয়া কার্ভ, ম্যাক কার্ভ, নেট্রাম কার্ভ, ভ্যারাইটা কার্ভ, লিথিয়াম কার্ভ, এমন কার্ভ, স্টানসিয়া কার্ভ, এরকম অনেক কার্ভ আছে। তো এই কার্ভের মধ্যে আমরা কি দেখতে পাই? এখানে লাজুকতা আছে, বেশ লাজুকতা আছে। এরা নিজস্ব গুণে বা স্বীয় গুণে গুণান্বিত এবং মর্যাদায় অধিষ্ঠিত। এরা ভালো কর্মী হন, সহজে চমকে উঠে, পরিবারকে ঘিরে তাদের সারা জীবনটাই অতিবাহিত হয়। যে কথা আমি একটু আগে বলতেছিলাম, যে বাচ্চা অসুস্থ হলে এরা খুব বেশি বিচলিত হয়ে পড়েন, খুব বেশি টেনশন করেন, ভেঙে পড়েন, এরকম আর কি। এই যে কার্ভ আমরা যেটা বলতেছিলাম, যে কার্ভ গুলো, এই কার্ভের বৈশিষ্ট্য হচ্ছে এরা খুব লাজুক থাকে, এরা নিজ গুণে গুণান্বিত থাকে, বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত থাকে, এরা ভালো কর্মী হন। অফিসে 10 জন কর্মী থাকলে এই তার মধ্যে যদি এই কার্ভ থাকে কেউ, তো সে দেখা যাচ্ছে কি তার প্রতি সবার একটা গ্রহণযোগ্যতা থাকে এবং ভালো কর্মী হিসাবে তাকে আমরা গ্রহণ করতে পারি। এরা সহজে চমকে ওঠে। এই চমকে ওঠার রুব্রিক্স আছে, পরবর্তীতে আমরা যখন রুব্রিক্সে যাব এটা পাবো আমরা যদি সময়ের সাথে পারি। আর পরিবারকে ঘিরে, ফ্যামিলিকে ঘিরে তাদের সারা জীবন আবর্তিত হয় বা অতিবাহিত হয়, ফ্যামিলি নিয়েই তাদের চিন্তা ভাবনা, তাদের সবকিছু ফ্যামিলি কেন্দ্রিক। যেটা আমরা একটু আগেও বলছিলাম যে বাচ্চা অসুস্থ হলে এরা খুব বেশি বিচলিত হয়ে পড়ে, বাচ্চা হোক বা ওয়াইফ হোক বা স্ত্রীর জন্য হাজবেন্ড হোক, অর্থাৎ ফ্যামিলির কেউ অসুস্থ হলে তারা খুব বিচলিত হয়ে পড়ে, অর্থাৎ ফ্যামিলি কেন্দ্রিকই এই কার্ভের চিন্তা ভাবনা। তো আমরা ক্যালির কথা কিছুটা যতটুকু সম্ভব বলার চেষ্টা করলাম, কার্ভের চরিত্র আমরা কিছুটা জানার চেষ্টা করলাম, আল্লাহ আমাদেরকে যতটুকু তৌফিক দান করেছেন। তো আমরা সামনের দিকে যাই। আবার এর পরেই বেশ মজার কিছু বিষয় রয়ে গেছে। ক্যালিকারকে বোঝা, যেমন আমরা প্রথমে বলছিলাম যে সো টাফ, কেন্ট সাহেব বলছেন, জর্জ ভিতলকাস বলছেন, আরো অনেকেই বলছেন। তো ক্যালিকার যাদের উপর নির্ভরশীল হয় তাদের বিষয়ে তিনি সন্তুষ্ট থাকে না। যাদের উপর ক্যালিকার নির্ভরশীলতা থাকে, আমরা মানব জীবনে কোনো না কোনো জায়গায় কারোর না কারোর উপর নির্ভরশীল থাকে, কিন্তু ক্যালিকার্ভের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যাদের উপর সে নির্ভরশীল থাকে তাদের বিষয়ে তিনি সন্তুষ্ট থাকেন না, তাদের বিষয়ে তিনি সন্তুষ্ট থাকেন না। আমরা আর্সেনিকে দেখতে পাই নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য, নিরাপত্তার জন্য লোক প্রয়োজন, কিন্তু আর্সেনিকের দৃষ্টিভঙ্গি হচ্ছে সব বেটা চোর, ধান্দাবাজ। তো এই যে মজার বিষয়, যে বলছে ক্যালিকার যাদের উপর নির্ভরশীল থাকে তাদের বিষয়ে তিনি সন্তুষ্ট থাকে না। তো এই প্রসঙ্গে আমরা একটু আর্সেনিকের কথা টেনে নিয়ে আসছি, যে আর্সেনিকে আমরা দেখতে পাই, আর্সেনিক কি করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য, নিরাপত্তার জন্য সে তার লোকের প্রয়োজন হয়, লোকের কাছে যায় বা লোককে নিয়ে কাজ বাজ করে বা তাদের সাথে চলে, কিন্তু তার মনে মনে একটা ইয়ে থাকে যে যে আর্সেনিক হয় তার দৃষ্টিভঙ্গি থাকে যে যদিও তার সবার সাথে চলতে হয়, কিন্তু মনে মনে সে বলে যে সব বেটা চোর, সব বেটা ধান্দাবাজ, এরকম একটা ফিলিংস আর্সেনিকের মধ্যে থাকে। কিন্তু সে প্রয়োজনের জন্য, তার স্বার্থ উদ্ধারের জন্য তাদের কাছে যায়। ক্যালিকার্ভের দৃষ্টিভঙ্গিও খুব একটা আলাদা নয়, ক্যালিকার্ভের দৃষ্টিভঙ্গিও আর্সেনিকের চেয়ে খুব একটা আলাদা নয়, এবং এই জন্যই লক্ষণ পাওয়া যাচ্ছে কোয়ারেলস উইথ হার ব্রেড এন্ড বাটার, নিজের খাবারের ব্যাপারেও সে সন্তুষ্ট নয়, নিজের খাবারের ব্যাপারেও সে সন্তুষ্ট নয়। অর্থাৎ বলা হয়েছে কি, যে যাদের উপর সে নির্ভরশীল থাকে তাদের বিষয়ে তিনি সন্তুষ্ট নন। খুবই খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাগুলো ক্যালিকার্ভের খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি মনে রাখতে পারি আগায় যেতে পারবো ইনশাআল্লাহ। এবারে আমরা আরো একটু ভিতরের দিকে যাই। উইপিং টেলিং অফ হার ইলনেস সিকনেস ওয়েন, নিজের অসুখ বর্ণনার সময় কাঁদে, নিজের রোগ বর্ণনার সময় কাঁদে। যারা ভালো রোগী পর্যবেক্ষণ বা রোগী লিপি তৈরি করতে পারেন তারা, তাদের কাছে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে উইপিং টেলিং অফ হার ইলনেস সিকনেস ওয়েন, ইলনেস অর সিকনেস ওয়েন, নিজের অসুখ বর্ণনা করার সময়, নিজের রোগ বর্ণনা করার সময় এমন লক্ষণ পেলে ক্যালিকার্ভের কথা আমরা ভাববো, দিব তা বলতেছি না,
যদিও এখানে মজার কিছু বিষয় রয়ে গেছে, যদিও পালসেটিলা, সিপিয়া, মেডোরিনাম এই ওষুধগুলো এই লক্ষণে প্রথম শ্রেণীতে, ক্যালিকার্ব একাই আছে সেকেন্ড গ্রেডে, এছাড়া তৃতীয় শ্রেণীতে আরো 14টি রেমেডি রয়েছে। তো আমরা বলতেছিলাম যে এগুলো পর্যবেক্ষণ লক্ষণ, এজন্য এগুলোকে আমি একটু নিয়ে আসার চেষ্টা করছি। উইপিং, টেলিং অফ হার ইলনেস, সিকনেস, এগুলো যদি দেখা দেয়, তো আমরা এগুলোর ক্ষেত্রে তো পাল, সিপিয়া, মেডোরিনামের কথা চিন্তাই করি, তো পাশাপাশি ক্যালিকার্বের কথাও আমরা ভাববো, কারণ এখানে ক্যালিকার্বও সেকেন্ড গ্রেডে আছে। তো তৃতীয় শ্রেণীতে আরো বেশ কিছু রেমেডি আছে। তো এই রুব্রিক্সটাও কিন্তু দেখা গেল ক্যালিকার্বের অন্যান্য লক্ষণ যদি আমরা পেয়ে যাই, সেক্ষেত্রে এই লক্ষণটাও আমরা যোগ করতে পারি, যে পেশেন্ট তার রোগ বর্ণনার সময় যদি কেঁদে ফেলে, তাহলে আমরা ক্যালিকার্বের কথা চিন্তা করতে পারবো, যদিও পালস, সিপিয়া, মেডো এগুলো রয়েছে। এবারে আসি আমরা স্বপ্নের ব্যাপারে। তো স্বপ্নের ব্যাপারে আমরা রোগীলিপি করার সময় যে বিষয়টা আমরা বেশি গুরুত্ব দিব, সেটা হচ্ছে পেশেন্ট যদি এই ধরনের কমপ্লেন করে যে আমি প্রায়ই একই ধরনের স্বপ্ন দেখি, প্রায়ই এই ধরনের স্বপ্ন দেখি, সে দেখা গেল বছরে একবার একটা স্বপ্ন দেখলো, কি 2-4 বছর পর একদিন স্বপ্ন দেখলো, এই এরকম না যে প্রায়ই স্বপ্ন দেখে, যে এই ধরনের স্বপ্ন সে প্রায়ই দেখে, সেই ক্ষেত্রে আমরা স্বপ্নকে গুরুত্ব দিব। বারবার স্বপ্ন দেখলে সেগুলো মূল্যবান আমাদের হোমিওপ্যাথদের কাছে। এরা দুর্ঘটনার স্বপ্ন দেখে, মাছের স্বপ্ন দেখে, সাপের স্বপ্ন দেখে, নানা আশঙ্কার স্বপ্ন দেখে, দৈনন্দিন কার্যকলাপের স্বপ্ন দেখে, মৃত্যু ব্যক্তির স্বপ্ন দেখে, মৃতদেহের, মৃত আত্মীয়ের স্বপ্ন দেখে, উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, স্যার শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, আপনাকে ক্লিয়ার শোনা যায় স্যার। জি, আমার একটু কল আসছিল, এই জন্য বলছি যে কেটে গেল কিনা। ঠিক আছে। বলতেছিলাম যে বারবার সে স্বপ্ন, বারবার যদি একই ধরনের স্বপ্ন দেখে, সেই স্বপ্নগুলো মূল্যবান হবে। এরা দুর্ঘটনার স্বপ্ন দেখে, সাপের স্বপ্ন দেখে, নানা প্রকার আশঙ্কার স্বপ্ন দেখে, দৈনন্দিন কার্যকলাপের স্বপ্ন দেখে, মৃত্যু ব্যক্তির স্বপ্ন দেখে, মৃত্যু আত্মীয় স্বজনের স্বপ্ন দেখে, উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, দুর্ভাগ্যের স্বপ্ন দেখে। গুরুত্বপূর্ণ এবং মজার স্বপ্ন হচ্ছে মরা আত্মীয়র সাথে ঝগড়া করছে, যে আত্মীয়টা মরে গেছে, যে পৃথিবী থেকে চলে গেছে, আর কখনো ফিরে আসবে না, সেরকম আত্মীয় স্বজনের সাথে ঝগড়া করছে। দাঙ্গা বিষয়ক স্বপ্ন দেখে, ডাকাতের স্বপ্ন দেখে। কিন্তু এই স্বপ্নগুলো নেয়ার সময় আমরা এটা চিন্তা করব যে এই স্বপ্নগুলো সে হঠাৎ একদিন দেখছে, আর কখনো দেখেনি। তো এরকম হলে আমরা নিব না। যদি পেশেন্ট বলে যে আমি প্রায়ই ডাকাতের স্বপ্ন দেখি, আমি প্রায়ই অমুক আত্মীয় মরে গেছে তার স্বপ্ন দেখি, তার সাথে ঝগড়াঝাটি করতেছি, এই যে ডাক্তার সাহেব এই 1 মাসের মধ্যে মনে হয় 2-3 বার দেখলাম, এরকম, এটা একটা কেমন ব্যাপার হয়ে গেল। এরকম যদি হয়, তাহলে এগুলোকে আমরা আমলে নিব, আমরা রোগীলিপির খাতায় লিখবো। কবে 1 বছর আগে একদিন দেখছিল, কি 2 বছর আগে একদিন একটা স্বপ্ন দেখছিল, এরকম হলে আমরা সেটাকে অতটা গুরুত্ব দিব না। এবার আসি আমরা ব্যথা প্রসঙ্গে। ব্যথা 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 হচ্ছে এমন একটা কেস, রোগীর যত বড় সমস্যা থাকুক, যদি ব্যথা যন্ত্রণা যতক্ষণ পর্যন্ত না হয়, ততক্ষণ পর্যন্ত সহজে ডাক্তারের কাছে যায় না। আর ক্যালিকার্বের কথা তো আমরা প্রথমেই বললাম, যে ক্যালিকার্ব প্রথমেই সহজে ডাক্তারের কাছে আসতে চায় না, একেবারে চরম অবস্থায় গেলে তখন ডাক্তারের কাছে যায় সে, হোমিওপ্যাথিক হোক, অ্যালোপ্যাথিক হোক, বা যে কোনো চিকিৎসক, যে প্যাথি হোক। তো আমরা আসি যে ক্যালিকার্বের ব্যথার বিষয়গুলো। ক্যালিকার্বের ব্যথা কেমন হবে? ব্যথা প্রসঙ্গে বহু লক্ষণ রয়েছে, তবে খেয়াল রাখতে হবে সুই ফুটানো ব্যথাটা ক্যালিকার্বের বিশেষ লক্ষণীয়। সুই ফুটানো ব্যথা, ব্যথা থাকবে, ব্যথার ধরন কেমন? রোগী এসে বলতেছে ডাক্তার সাহেব আমার তো খুব ব্যথা হচ্ছে, তো আপনার ব্যথার ধরনটা কেমন? ডাক্তার সাহেব ব্যথার ধরন কেমন? বিভিন্ন ধরনের বলতে পারে, আমার থেতলানো ব্যথা হচ্ছে, টেনে ধরার মতো ব্যথা হচ্ছে, কেটে ফেলার মতো ব্যথা হচ্ছে। কিন্তু ক্যালিকার্বের রোগীরা বলবে সুই ফুটানোর মতো ব্যথা হচ্ছে। সুই ফুটানো ব্যথা ক্যালিকার্বের বিশেষ লক্ষণীয়। বাহিরে এবং ভিতরে, বাহিরে হোক এবং ভিতরে হোক, সুই ফুটানোর মতো ব্যথা ক্যালিকার্বের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা রুব্রিক্সে যেতে পারলে, আমরা রুব্রিক্স নিয়ে কথা বললে তখন আরো দেখতে পারবো। এখানে কি বলা যেতে পারে, হট নিডল স্লাইড, মানে গরম সুই ঢুকলে যেরকম অবস্থায় যন্ত্রণা হয়, সন্ধি সমূহে এমন ব্যথা হয়।
মাংসপেশি সমূহে হয়, ছিন্নকর ব্যথাও এখানে আছে। এই ব্যথার জায়গাটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। হট নিডলস লাইট, বার্নিং অ্যান্ড নিডলস লাইট, গরম সুই ঢুকালে যেমন যন্ত্রণা হয়, সন্ধির সমূহে এমন ব্যথা, মাংসপেশি সমূহে ব্যথা, ছিন্নকর ব্যথাও আমরা ক্যালিকার্ভে দেখতে পাবো। কোমরের ব্যথা বিশেষ করে রাত 3টায় বৃদ্ধি, কোমরের ব্যথা বিশেষ করে রাত 3টায় বৃদ্ধি। ড্রাইভিং হিম আউট অফ বেড, এখানে এমনকি বিছানায় শুতে পারে না, এরকম যে ব্যথার জন্য সে বিছানায় শুতে পারে না, রাত 3টার দিকে বিশেষ করে কোমরের ব্যথা রাত 3টার দিকে বৃদ্ধি। এগুলো আমরা মনে রাখতে পারলে হোমিওপ্যাথিক ডাক্তারদের অবস্থা তো বুদ্ধিজীবীদের মতো। বুদ্ধিজীবীদের যদি দেশ সংকটে পড়ে তখনই বুদ্ধিজীবীর প্রয়োজন হয়, আর সংকটে না পড়লে তো প্রয়োজন হয় না। তাই কোন লক্ষণ কখন আমাদের প্রয়োজনে লাগবে এটা আমরা বলতে পারি না, এজন্য আমাদের সব জানা থাকতে হবে। রোগী কখন কি কমপ্লেন করবে তা তো আমরা জানি না। এরকম বলতেছিলাম যে রাত 3টার সময় তার কোমরের ব্যথা বৃদ্ধি। প্রসব পরবর্তী কোমরের ব্যথা, এটা আমরা কি বলা যেতে পারে, যদি কেউ আব্দুস সামাদ খানের হোমিওপ্যাথিক পারাবার ম্যাট্রিয়ামেটিকা নামে একটি ম্যাট্রিয়ামেটিকা আছে আব্দুস সামাদ খানের, এই ম্যাট্রিয়ামেটিকাটাতে দেখছি বিভিন্ন জায়গায় উনি লিখছেন এভাবে যে এই বাক্যটি স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো, এই বাক্যটি অনেক দামি, এই বাক্যটি সোনার অক্ষরে লিখে রাখেন, এরকম উনি বলছেন। ঠিক এই প্রসব পরবর্তী কোমরের ব্যথায় ক্যালিকার্ভ এরকম একটি বড় ওষুধ যা স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো। প্রসব পরবর্তী কোমরের ব্যথায় ক্যালিকার্ভ খুব বড় ওষুধ, এটা আমরা খুব মনে রাখার চেষ্টা করি। প্রসব পরবর্তী কোমরের ব্যথায় ক্যালিকার্ভ অনেক বড় মাপের ওষুধ। ডাক্তার ন্যাশ বলেছেন সুই ফোটানোর উপসর্গ ব্রায়োনিয়ার স্রাস মেমব্রেনে কার্যকরী হবে, কিন্তু ক্যালিকার্ভ সেটা যে কোনো স্থানে টিস্যুতে এমনকি দাঁতেও হতে পারে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা। আমরা সুই ফোটানোর ক্ষেত্রে ব্রায়োনিয়াকে কিন্তু খুব বেশি গুরুত্ব দেই, কিন্তু এখানে পার্থক্যটা ন্যাশ সাহেব বলে দিচ্ছেন। ডাক্তার ন্যাশ বলেন সুই ফোটানোর উপসর্গ ব্রায়োনিয়ার স্রাস মেমব্রেনে কার্যকরী হবে, কিন্তু ক্যালিকার্ভে সেটা যে কোনো স্থানে যে কোনো টিস্যুতে এমনকি দাঁতেও হতে পারে। এটা আমরা মনে রাখার চেষ্টা করি। ডান পাশের বুকের নিচের দিক হচ্ছে ক্যালিকার্ভ এর আক্রমণ স্থল, ডান পাশের বুকের নিচের দিকে হচ্ছে ক্যালিকার্ভের আক্রমণের স্থল। গলায় কাঠি ফোটার মতো ব্যথা, মাছের কাঁটা বিঁধে থাকার মতো ব্যথা, এই ব্যথাগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। গলায় কাঠি ফোটার মতো ব্যথা, মাছের কাঁটা বিঁধে থাকার মতো ব্যথা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। আমরা এই ব্যথার জায়গাটা, আমরা ব্যথার পেশেন্টকে যদি আমরা আরোগ্য করতে পারি তাহলে আমাদের খ্যাতি যশ অনেক ছড়ায় যাবে। এজন্য ব্যথার দিকগুলো আমরা খুব বেশি মনে রাখার চেষ্টা করি। আবারও বলি যে সুই ফোটানো ব্যথা ক্যালিকার্ভের একটা বিশেষ লক্ষণ, এবং এর কি বলা যেতে পারে যে ছিন্নকর ব্যথাও থাকে। কোমরে বিশেষ করে রাত 3টার পরে ব্যথা হয়। প্রসব পরবর্তী কোমরের ব্যথা খুবই গুরুত্বপূর্ণ, এবং সুই ফোটানো ব্যথার ক্ষেত্রে ব্রায়োনের কথা বলা হয়েছে স্রাস মেমব্রেনে কার্যকরী, কিন্তু ক্যালিকার্ভের ক্ষেত্রে সেটা যে কোনো স্থানে যে কোনো টিস্যুতে এমনকি দাঁতেও হতে পারে। আমরা এগুলো মনে রাখার চেষ্টা করি, যদি আল্লাহ পাক আমাদের মনে রাখার তৌফিক দেয় আমরা আরো আগায় যেতে পারবো। খুব বড় একটা লক্ষণ, সামাদ খানের ভাষায় বলতে হয় যে এই যে সোনার অক্ষরে লেখার মতো খুব বড় লক্ষণ, নিউমোনিয়া হওয়ার পর থেকে আর ভালো নেই, নিউমোনিয়া হওয়ার পর থেকে আর ভালো নেই। ডাক্তার সাহেব সেই যে একবার নিউমোনিয়া হলো তারপর থেকে আর কোনোদিন ভালো হইলাম না, কি আমার বাচ্চাটার একবার যে নিউমোনিয়া হইলো তারপর থেকে আর ভালো হইলো না, তারপরে একটা না একটা লেগেই থাকে। এই ধরনের কমপ্লেইন যদি করে সেক্ষেত্রে কিন্তু ক্যালিকার্ভ খুবই গুরুত্বপূর্ণ আমরা বিবেচনা করতে পারি। শুধু এটা দিয়েই আমরা ক্যালিকার্ভ দিয়ে দিব না, তো এটা দিয়ে আমরা ক্যালিকার্ভে ঢুকে পড়তে পারবো, পরে ক্যালিকার্ভের আরো অন্যান্য বিষয়গুলো আমরা দেখব। এই কারণে আমরা ক্যালিকার্ভ দিতে পারি, কার্বোবেজ কার্সিনোসিনও দিতে পারি, আর আমাদের বাক্সে যদি মর্গান পিউরা থাকে তাও দিতে পারি। শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গের বৃদ্ধি রাত 3টায় ক্যালিকার্ভে একেবারেই সুনির্দিষ্ট। শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গের বৃদ্ধি যদি রাত 3টায় হয় তাহলে ক্যালিকার্ভ অত্যন্ত সুনির্দিষ্ট, অত্যন্ত সুনির্দিষ্ট। এরপরে বলা হয়েছে হৃৎপিণ্ড সংক্রান্ত দুর্বলতা, শ্বাসকষ্ট
বাম দিকে শুতে পারে না, চোখের উপর পাতা ফোলা ও বুরুর মধ্যে থলের মতো স্ফীতি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা একটু ভিন্ন জায়গায় যাই। ডাক্তার পি শঙ্করন, এই পি শঙ্করন ওষুধটার বৃদ্ধির সময়ের বিষয়ে কিছু তথ্য দিচ্ছেন। এর বৃদ্ধির সময় 1টা থেকে বিকাল 4টা, আবার বলছে রাত্রি 1টা থেকে ভোর 4টা। এটি পি শঙ্করনের এই তথ্যটি দেওয়া। ডাক্তার পি শঙ্করন ওষুধটি বৃদ্ধির সময় কিছু তথ্য দিয়েছেন। এর বৃদ্ধি হচ্ছে রাত 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত, সরি যে 1টা বলতে দুপুর, যে 1টা থেকে 4টা পর্যন্ত, আবার রাতেও বলছে 1টা থেকে 4টা পর্যন্ত। এবার আমরা আরো একটু সামনে যাই। রজার মরিসন স্বীকার করেছেন গভীরতর মানসিক লক্ষণ এখানে নেই, বরং শারীরিক পরিবর্তনের মধ্যেই এটা ফুটে উঠেছে বেশি। টাইলারের বর্ণনাটাও সুন্দর। তিনি বলেছেন নার্ভ সমূহ এত বেশি স্পর্শকাতর হয় যে চমকে ওঠে, অর্থাৎ নার্ভ সমূহ এত বেশি স্পর্শকাতর হয় যে চমকে ওঠে। আর এর একটা বিখ্যাত লক্ষণ আছে, এটা আমরা সবাই জানি যারা ক্যালিকার ব্যবহার করি। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে একটি চমকপ্রদ লক্ষণ হচ্ছে যে তার এই যে সবকিছু যাই কি করে, ভয় হোক, ভয়টা বিশেষ করে এই যে কি বলা যেতে, প্রথম ধাক্কাটা যেন পাকস্থলীতে লাগে। ভয় তার পেটের মধ্যে শুরু হয়, এমনটি একটা ব্যাপার রয়ে গেছে। ভয় তার পেটের মধ্যে শুরু হয়, পাকস্থলীতে শুরু হয়, অর্থাৎ কোনো কিছুর সবকিছুর প্রথম ধাক্কাটা যেন পাকস্থলীতেই তার লাগে। এটা খুবই গুরুত্বপূর্ণ এই ইসের জন্য, এই ক্যালিকার্ভের জন্য। আমরা এই জায়গাটা খুব মনে রাখার চেষ্টা করি যে এই জায়গাটা একটু খুবই গুরুত্বপূর্ণ, যে ক্যালিকার্ভের ক্ষেত্রে যে রোগী ভীতু এবং প্রতিটি জিনিসই পাকস্থলীতে যায়, এবং যখনই ত্বকে আঘাত করা হয় দেখা যাবে দুশ্চিন্তা অথবা ভয় অথবা আশঙ্কা এগুলি পাকস্থলী এলাকায় অনুভব করে, অর্থাৎ স্টোমাকে অনুভব করে। একজন রোগীর কথা বলা হয়েছে যে তার পাকস্থলীর নিচের অংশের যে শিরাগুচ্ছে সব আঘাতের ব্যথা অনুভব করে, তাই সে শুয়ে থাকে আর ঘুমায়। তো বলা হয়েছে যে তার যে এই ব্যথাগুলো বা ভয়গুলো, দুশ্চিন্তাগুলো, বিভিন্ন ধরনের আশঙ্কা, এগুলো কোথায় অ্যাটাক করে? পাকস্থলীতে অ্যাটাক করে। এটি খুবই অদ্ভুত একটি লক্ষণ। এই লক্ষণটি যদি কখনো রোগী আমাদের সাথে শেয়ার করে তো আমরা ক্যালিকার্ভের কথা বিশেষভাবে চিন্তা করতে পারবো। কখনো কখনো 2-1টি লক্ষণের উপরও যদি সেটা অদ্ভুত অসাধারণ হয়, 2-1টি লক্ষণে ওষুধ সিলেকশন করা যেতে পারে। একই আঘাতের অনুভূতির রোগ নিরাময়কারী আরেকটি ওষুধ হলো মেজোরিয়াম। এই মেজোরিয়ামেও এরকম অনুভূতি আছে, তবে এতেও পাকস্থলীতে শক্তিশালী দুশ্চিন্তা অনুভব করে মেজোরিয়াম, কিন্তু মেজোরিয়ামের এই দুশ্চিন্তা পাকস্থলী থেকে শুরু হয়ে সব অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে এবং রোগী মনে করে যে সে মারাই যাচ্ছে, সে মরেই যাবে, এরকমই মনে করে। তো এই যে পাকস্থলীতে সবকিছু সে প্রথমে অনুভব করে, ধাক্কাটা পাকস্থলীতে যে লাগে, এটি এই ক্যালিকার্ভের মতো মেজোরিয়ামেও আছে। তবে মেজোরিয়ামের ক্ষেত্রে বলা হয়েছে যে এই পাকস্থলীতে সে শক্তিশালী দুশ্চিন্তা অনুভব করে, কিন্তু মেজোরিয়ামের এই দুশ্চিন্তা পাকস্থলী থেকে শুরু হয়ে সব অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে এবং রোগী মনে করে সে যে এখনই মারা যাবে, এমনটি মনে করে। তো সময়ও প্রায় শেষ পর্যায়ে, আমি কয়েকটি রুব্রিক্স এর দিকে একটু যাওয়ার চেষ্টা করি, দেখি 2-4-5-7 মিনিটে কিছু রুব্রিক্স দিয়ে করা যায় কিনা। যতটা সম্ভব আসলে ক্যালিকার এগুলো অনেক বড় ওষুধ, এগুলোকে অনেক সময় নিয়ে করতে হয়। তো তারপরও অনেক সময় নিয়ে করার পরেও কিছু না কিছু বাদ পড়ে যায়, আবার অন্য কোনো স্যাররা আলোচনা করবে সেখান থেকে আমরা বাকিটা নিব, এরকম বারবার আলোচনা হলে একটা সময় আমাদের পূর্ণাঙ্গতা আসবে ইনশাআল্লাহ। তো আমরা কিছু রুব্রিক্স নিয়ে একটু কথা বলি, দেখি রুব্রিক্সে যাওয়া যায় কিনা। মাইন্ড মোয়ানিং নাইট মিডনাইট আফটার 3 আওয়ার্স আর কি, অর্থাৎ রাত 3টা যেটা আমরা বলতেছিলাম।
মধ্যরাতের পর রাত 3টার দিকে কাতরতা প্রকাশ করে, অর্থাৎ উ আ করে, এরকম। মর্নিং বলতে কাতরতা প্রকাশ করা, উ আ করা, এরকম। এটা রাত 3টার পরে। মিডনাইট, নাইট, মিডনাইট আফটার 3, এরকম। ক্যালিকার, এখানে ফার্স্ট গ্রেড এবং সিঙ্গেল আছে ক্যালিকার। পরের রুব্রিক্সটিতে আমরা যাই। থ্রট পেইন, কোল্ড, অ্যাগ্রাভেশন, বিকামিং, স্টিচিং পেইন, ঠান্ডা লেগে গলায় সূচিবিদ্ধবৎ বেদনা। ঠান্ডা লেগে গলায় সূচিবিদ্ধবৎ বেদনা প্রায়ই পাওয়া যায় এই রোগী। ডাক্তার সাহেব একটু ঠান্ডা লাগলো আর গলায় ব্যথা শুরু হয়ে গেল। তো আমরা যদি একটু তার কাছে জিজ্ঞেস করি আপনার ব্যথার ধরনটা কেমন, টেনে ধরতেছে, ছিঁড়ে ফেলতেছে, না ফেটে যাচ্ছে, না সুই ফুটে বেদার মতো হচ্ছে, আমরা যদি এইভাবে একটু ব্যথার ধরনটা, ব্যথার চরিত্রটা কেমন, এটা যদি জানতে চাই, তো রোগী হয়তো বলে ফেলবে যে আমার সুই ফুটানোর মতো ব্যথা হচ্ছে। যদি সুই ফুটানোর মতো ব্যথা বলে, তাহলে আমরা ক্যালিকার্ভের কথা চিন্তা করতে পারবো। আরো ওষুধ আছে সুই ফুটানোর ব্যথা, শুধু ক্যালিকার্ভ একাই না, তো আমরা ক্যালিকার্ভের কথা ভাবতে পারবো। পরের রুব্রিক্সে যাই। চেস্ট পেইন ইভিনিং, চেস্ট পেইন ইভিনিং, লাইং ডাউন, অ্যাগ্রাভেশন আফটার কাটিং পেইন। সন্ধ্যাবেলায় শুইলে বুকের মধ্যে কেটে ফেলার মতো ব্যথা হয়। সন্ধ্যাবেলা যদি সে শোয়, তাহলে বুকের মধ্যে কেটে ফেলার মতো ব্যথা হয়। এখানেও ক্যালিকার ফার্স্ট গ্রেডে আছে। এবার আমরা একটু ব্যাক পেইনের দিকে যাই। ব্যাক পেইন, নাইট, বেড, ড্রাইভিং আউট অফ বেড, রাতে পিঠের বেদনায় বিছানা হতে নেমে পড়ে। মানে ব্যথাটা এত বেশি হয়। আমরা এগুলো আলোচনার মধ্যে ছিল, তো আমরা এখন একটু রুব্রিক্স আকারে তার অবস্থান দেখতেছি। যে ব্যাক পেইন নাইট, রাতের বেলা, নাইট, বেড, ড্রাইভিং আউট অফ বেড, অর্থাৎ পিঠের বেদনার কারণে সে কি করে, বিছানা হতে নেমে পড়ে। এখানেও ক্যালিকার সিঙ্গেল আছে ফার্স্ট গ্রেডে। আমরা পরের রুব্রিক্সে যাই। এক্সট্রিমাইটিস, ইচিং, লেগ টাচ, ফিট, অ্যাগ্রাভেশন অফ, পায়ের পাতা স্পর্শ করলে চুলকানি হয়। পায়ের পাতায় স্পর্শ করলে চুলকানি হয়। পায়ের পাতায় স্পর্শ করলে চুলকানি হয়। যে কোনো ভাবে যদি তার পায়ের পাতা সে স্পর্শ করে, অমনি তার চুলকানি, ইচিং শুরু হয়ে যায়। ক্যালিকার ফার্স্ট গ্রেড সিঙ্গেল। এক্সট্রিমাইটিস, টুইচিং, থাইস, স্লিপ, অ্যাগ্রাভেশন ডিউরিং, ঘুমের সময় উরু ঝাঁকি দিয়ে ওঠে। ঘুমের সময় উরু প্রদেশ, থাই যেটাকে আমরা বলি, এটা ঝাঁকি দিয়ে ওঠে, টুইচিং হয় ঘুমের মধ্যে। এখানেও ক্যালিকার ফার্স্ট গ্রেড। এক্সট্রিমাইটিস, টুইচিং, থাই, টাচ, অ্যাগ্রাভেশন, উরু স্পর্শ করলে ঝাঁকি দিয়ে ওঠে। রুব্রিক্স দুইটা কিন্তু খুব কাছাকাছি। একটা বলছে ঘুমের মধ্যে তার উরুতে ঝাঁকি দিয়ে ওঠে, আরেকটা বলছে স্পর্শ করলে তার উরুতে ঝাঁকি দিয়ে ওঠে। কোনোভাবে যদি স্পর্শ করে তাহলে উরু ঝাঁকি দিয়ে ওঠে, এরকম অবস্থাটা। একটা হচ্ছে স্লিপের মধ্যে ঝাঁকি দিয়ে ওঠে, আর একটা হচ্ছে স্পর্শ করলে ঝাঁকি দিয়ে ওঠে। দুইটাই ক্যালিকার ফার্স্ট গ্রেডে আছে। আমরা দেখার চেষ্টা করি। স্লিপ, স্লিপে যাই। স্লিপ, স্লিপিনেস, স্লিপলেসনেস, সরি, এক্সট্রিমলি সরি, স্লিপলেসনেস, নাইট, মিডনাইট আফটার 1 or 2 hour আফটার ক্যালিকার, অর্থাৎ মধ্যরাতের পর 1টা বা 2টার পর হতে অনিদ্রা, স্লিপলেসনেস। 1টা বা 2টার পর হতে, বা 3টা, এরকম। আমরা যেহেতু দেখলাম বৃদ্ধির ব্যাপারে কি বলা যেতে পারে, পি শঙ্করন সাহেব বলছেন যে 1টা থেকে 4টা, সেটা রাতেও হতে পারে বা দিনেও হতে পারে। তো বলা হয়েছে যে মধ্যরাতের পর 1টা বা 2টার পর হতে তার অনিদ্রা দেখা দেয়। এখানেও ক্যালিকার সিঙ্গেল ফার্স্ট গ্রেড আছে। জেনারেলস, ড্রপসি, এক্সটার্নাল ড্রপসি, ওল্ড পিপল ইন, বৃদ্ধ ব্যক্তিদের দেহের বাহ্যিক অংশের শোথ অবস্থা। বৃদ্ধ ব্যক্তিদের দেহের বাইরের অংশের শোথ অবস্থা, বাহ্যিক অংশের শোথ অবস্থা, অর্থাৎ ফুলে যাওয়া, ড্রপসি হওয়া। এখানেও ক্যালিকার সিঙ্গেল ফার্স্ট গ্রেড। মাইন্ড, ইম্পেটিয়েন্স, স্যাডনেস ইন, বিষণ্ণতায় অধৈর্য ভাব, বিষণ্ণতায় সে অধৈর্য ভাব থাকে। এখানেও ক্যালিকার সিঙ্গেল আছে, তবে ফার্স্ট গ্রেড না, সেকেন্ড গ্রেড। ফার্স্ট গ্রেড না, সেকেন্ড গ্রেড। এবার আসি, এটা মজার রুব্রিক্স রয়েছে। ভিশন স্টার্স রাইটিং অ্যাগ্রাভেশন, মানে লেখার সময় দৃষ্টিতে তারকা দেখে, স্টারের মতো দেখে। লিখতে গেলে সে
কি করে, স্টারের মতো দেখে, রাইটিং অ্যাগ্রোভেশন, ভিশন স্টার্স রাইটিং অ্যাগ্রোভেশন। এখানেও ক্যালিকার সিঙ্গেল, কিন্তু সেকেন্ড গ্রেড, ফার্স্ট গ্রেডে না। নোজ ডিসকালারেশন, নোজ ডিসকালারেশন রেডনেস, নোজ ডিসকালারেশন রেডনেস ইনসাইড ব্লাডি, অর্থাৎ নাকের ভিতরের অংশ রক্তের মতো লাল বর্ণের, নাকের ভিতরের অংশ রক্তের মতো লাল বর্ণের। এগুলো পর্যবেক্ষণ রুব্রিক্স, খুবই দামি। তো নোজ ডিসকালারেশন রেডনেস ইনসাইড ব্লাডি, নাকের ভিতরের অংশ রক্তের মতো লাল। আর একটা রুব্রিক্স বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। অনেক রুব্রিক্সই ছিল, কিন্তু সময় যেহেতু রাত ছোট, দিকে যাব না। টিথ পেইন, টিথ পেইন, টিথ পেইন ডিনার আফটার, প্রেসিং পেইন, রাতে আহারের পর দাঁতে চাপন বোধ বেদনা হয়। এটা কিন্তু প্রায়ই পাওয়া যায়, এটা কিন্তু প্রায়ই পাওয়া যায়। আমরা যারা প্র্যাকটিসে আছি তারা কিন্তু এই কমপ্লেইনটি রোগীর কাছ থেকে আমরা প্রায়ই পাই, যে ডাক্তার সাহেব রাতে খাওয়ার পর দাঁতে এমন ব্যথা হয়। কিরম ব্যথা হয়? মনে হয় জানি কিছু দিয়ে চাইতে দিচ্ছে ডাক্তার সাহেব, প্লাস দিয়ে চাইতে দিলে যেরকম হয় এরকম। আমার কাছে একজন বলছে যে প্লাস দিয়ে চাইতে দিলে যেরকম হয় সেরকম মনে হয়। টিথ পেইন ডিনার আফটার প্রেসিং পেইন, টিথ পেইন ডিনার আফটার প্রেসিং পেইন। এই এখানেও ক্যালিকার সিঙ্গেল, সেকেন্ড গ্রেড। অনেক রুব্রিক্স কালেক্ট করছিলাম, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা যেতে পারতেছি না। এরপরে বিভিন্ন বিশেষ ব্যক্তিদের মতামত ছিল কিছু, তো তারপরেও আমরা পরবর্তীতে কখনো সুযোগ পেলে আমরা আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আমরা সময় স্বল্পতার জন্য এখানেই আমি বিদায় নেব। এতক্ষণ পর্যন্ত আমার সাথে আপনারা থেকে আমাকে উৎসাহিত করছেন, আমার সাথে সময় দিচ্ছেন, আমার মনোবলকে বৃদ্ধি করছেন। এই জন্য গুড নাইটে আজকে যারা আমার সাথে ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবাই সবার জন্য দোয়া করি, আমিও সবার জন্য দোয়া করবো, সবাই আমার জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত। ধন্যবাদ স্যার, ডক্টর আব্দুল হক স্যারকে। ক্যালিকারের মতো একটা কঠিন ঔষধকে স্যার অতি প্রাঞ্জল ভাবে, সহজ ভাবে তুলে ধরলেন। তো আগেই স্যার বলেছেন যেটা জটিল একটা ঔষধ, যা চিহ্নিত করা খুব কঠিন হয়। একমাত্র বিজ্ঞ হোমিওপ্যাথ, যাদের ম্যাথমেটিকের উপরে যথেষ্ট দখল আছে, রুব্রিক্সের উপরে যাদের দখল আছে, তারা এটাকে পর্যবেক্ষণের মাধ্যমে সহজেই এটা উদ্ভাসন করতে পারেন। তো এর মূল কথাগুলোই স্যার বলেছেন, সেগুলো আসলে খুব ভালো জিনিস। সূচিবদ্ধ পথ বেদনা সবসময় থাকবেই, এর চরিত্রগত লক্ষণ। ডান দিকের ফুসফুসের নিচে যদি হয় তাহলে ব্যথাটা পিছনের দিক প্রসারিত হয়, আর রক্ত স্বল্পতাও আছে এদের, বিশেষ করে শোথ, সর্বাঙ্গীন শোথ হয়, যেটা মানসিক থেকে দৈহিক লক্ষণগুলো বেশি। আর চোখের উপরের পাতাটা ফোলার কথা বলেছেন স্যার, খুব সুন্দর লক্ষণ এগুলো। আর হৃৎপিণ্ডের দুর্বলতা আছে, অনিয়মিত এবং থেমে থেমে চলে। রাত্রি 3টা থেকে, অর্থাৎ কোনো কোনো বিজ্ঞ হোমিওপ্যাথ বলেছেন রাত্রে 1টা থেকে 4টা পর্যন্ত, আর কেউ কেউ বলেছেন 3টা থেকে 4টার মধ্যেই এটার বৃদ্ধি। হাঁপানিতে এদের উঠে বসলে, সামনের দিকে ঝুঁকলে, দোল খেলে বেশ আরাম পায়, যেটা আর্সেনিকও আছে আর কি। এটা আছে ভোর 2টা থেকে 4টা, মূলত রাত এই 1টা থেকে 4টা পর্যন্ত যে বৃদ্ধিটা, এর মধ্যটাই ক্যালিকার্পের জন্য একটা বিশেষ নির্দেশক। তো এই ক্যালিকার্পটা কিন্তু কারো ভিজের সম্পর্ক। আলহামদুলিল্লাহ, স্যার অনেক কথা বলেছেন, আমাদের এগুলো মনে রাখা দরকার, এবং এই রেমিডিগুলো আমরা বারবার পড়বো, পড়ে আমাদের স্মৃতিপটে সুন্দর হয়ে গেছে নেওয়ার চেষ্টা করব। আসলে এই ক্যালিকার্পটা আমরা যদি ব্যবহার করতে পারি, তাহলে রোগীর ক্ষেত্রে আমরা খুব সুন্দর একটা রেজাল্ট পাবো, এবং একটা সাবলীল, আনন্দ, একটা সুস্থতার জীবনে ফিরে আনার চেষ্টা করব। আমাদের আল্লাহ তাআলা তৌফিক দিলে এটার মাধ্যমে সম্ভব। অনেক স্যার অনেক রেফারেন্স দিয়েছেন, যেগুলো আমরা শুনেছি। তো একটা বই থেকে তো এত সম্ভব নয়। সব ম্যাথমেটিক্যাল পণ্ডিতগণ কিন্তু ক্যালিকারকে শুধু নয়, সব রেমেডিগুলোকেই একইভাবে বিন্যস্ত, এক একটা অ্যাঙ্গেল থেকে এক একজন বিজ্ঞ হোমিওপ্যাথ তুলে ধরেছেন, যেটা তাদের অভিজ্ঞতা। অনেক সময় দেখা যাচ্ছে রোগী লিপি অনেকে
অনেক আমাদের মেডিকেল ভিতরে অনেক রোগীলিপিও দেওয়া থাকে, মানে অভিজ্ঞতা তিনি যে কোন রোগের ক্ষেত্রে কিভাবে কি ব্যবহার করেছেন সেটাও আমাদের পর্যবেক্ষণে ফুটে উঠেছে, সেটাও আমাদের সামনে তুলে ধরেন। সেগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো আলহামদুলিল্লাহ, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের গুড নাইট স্টাডি গ্রুপে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে আরো সুন্দর জার্নি শুনবো স্যারের কাছ থেকে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আর আগামীকাল আমাদের কোরআন শিক্ষার ক্লাস আছে, আমরা শনিবারের দিনটা সকালে এটা করি। আমাদের আব্দুল হক স্যার এটা লিঙ্কটা দেন। ওই যে স্যার কয়টা দিয়েছেন জানেন লিঙ্কটা? আব্দুল হক স্যার, যাক সকালে লিঙ্কটা আমরা পাবো 5:30 গেলে। জি 5:30। ঠিক আছে স্যার, আমরা সেখানে আমরা আমাদের ধর্মাবলম্বীদের জন্য আমরা একটা বিশেষ প্রশিক্ষণ নিয়ে থাকি আমাদের ব্যক্তিগত আমলে। গুড নাইটেও দিয়ে দেব। জি 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 জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আমরা আরেকটা খবর হলো যে মূলত এই মুহূর্তে আমাদের দেশে একটা সংকটপূর্ণ অবস্থা, বিশেষ করে সিলেটের জন্য আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের জন্য সাহায্য সংগঠিত করার চেষ্টাও করবো ইনশাআল্লাহ। আমরা আমি এখানে স্থানীয়ভাবে একটা তহবিল পাঠানোর চেষ্টা করছি সবাইকে সম্পৃক্ত করে, এবং আমাদের একটা মাধ্যম আছে, সেই মাধ্যমে আমরা সিলেটে সেটা পাঠানোর চেষ্টা করব, সেদিকেও আমরা খেয়াল রাখবো। ইতিমধ্যে আমাদের ফারুক ইলাহি স্যার গিয়েছেন, তারপরে ফারুকি স্যার গিয়েছেন আজকে, শাকুর সাহেবের শুনলাম, শাকুর সাহেব ওনার সাথে সঙ্গ দিয়েছেন। এখানে মানবতার কল্যাণে যারা থাকে তারা মানুষের দুর্দিনে তাদের মানুষের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। আরেকটা বিষয় হলো আমরা জানি যে আমাদের জর্দা স্যার হজের সফরে আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। সেই সাথে আমাদেরকে জহির স্যার একটা আমাকে ভয়েস মেসেজ পাঠাইছেন যে আমাদের বাকিবুল্লাহ স্যারও গিয়েছেন। তো আমরা তারাও আমাদের জন্য দোয়া করবে আশা ব্যক্ত করেছে, এবং আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে যেন হজ্জে মাবরুর হিসাবে কবুল করেন এবং তাদের আমলগুলোকে সহজ করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম